আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিহাইন্ড দ্য স্পোর্টস থেকে। দীর্ঘদিন আপনাদের সাথে কথা বলতে পারি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বিভিন্ন বিষয়বস্তু নিয়ে ব্যস্ত থাকার কারণে আসলে আপনাদের সাথে আমার কথা বলা হয়ে ওঠে নাই। যাই হোক, আমি আবারও আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি পরবর্তী থেকে আপনাদের নতুন নতুন আপডেট, নতুন নতুন বিষয়বস্তু নিয়ে আপনাদের সাথে হাজির হতে পারবো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মেহেদী হাসান মিরাজ। যাই হোক, তার আগে আপনাদের আরেকটু কথা বলে দিতে চাই যে আমার ভিডিওগুলোতে আগে ভয়েস কিংবা লাইটিং নিয়ে একটু সমস্যা ছিল, সেগুলো আমরা সমাধান করার চেষ্টা করেছি। আমি জানি না পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের কতটুকু ভালো লাগবে। তো একটু আগে যে কথাটা বললাম যে আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু মেহেদী হাসান মিরাজ, ক্যাপ্টেন, ওডিআই ক্যাপ্টেন বাংলাদেশ দলের। এখন প্রশ্নের জায়গাটি হচ্ছে, এই মুহূর্তে মেহেদী হাসান মিরাজকে ওডিআই ক্যাপ্টেনের জন্য কতটুকু গ্রহণযোগ্য আপনার মনে হয়? জেনে অবাক হবেন এই বিষয়ে যে মেহেদী হাসান মিরাজ তার ক্যাপ্টেনের প্রথম 13টি ওডিআইয়ের মধ্যে মাত্র 3টিতে জয়লাভ করেছিলেন এবং এই হারটা আফগানিস্তানের সাথেও ছিলেন। পরবর্তীতে দেশের মাঠে আমরা পাকিস্তানকে হারিয়েছি, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি, ক্ষমতার দল কিছু দলকে আমরা জিতেছি, কিন্তু ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেনশিপটা সবসময় কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল। আমরা দেখেছি ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজকে যে শেষ সময়ে এসে কিভাবে, আমরা গত জিম্বাবুয়ে সিরিজের কথাও যদি আপনাদের সাথে উল্লেখ করি, যখন দলকে ওই ব্যাকফুটে ফেলে দিয়েছিল জিম্বাবুয়ে, সেই সময় ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ নিজ হাতে বল নিয়ে জিম্বাবুয়ের একটা সুন্দর স্কোর করতে সহযোগিতা করেছিলেন। এখন প্রশ্নগুলো আসলে মেহেদী হাসান মিরাজের ওই ক্যাপ্টেন পটেনশিয়ালিটি নিয়ে, এবং মেহেদী হাসান মিরাজ আসলে তার ভাবনা চিন্তার মধ্যে কি আছে, শুধু দেশকেন্দ্রিক চিন্তা ভাবনা না করে মেহেদী হাসান মিরাজ তার পারফরমেন্সের চিন্তা ভাবনা করছে কিনা, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত অলরাউন্ডার, এ বিষয়ে আমি সহ কেউ অবশ্যই সন্দেহ পোষণ করতে পারবেন না। আমরা দেখেছি এক হাতেই তিনি আসলে ইন্ডিয়ার মতো ক্রিকেট পরাশক্তিকে পরাজিত করেছিলেন দেশের মাঠে। কিন্তু ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের যদি আমরা একটু বাইরের সিরিজগুলো লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে এখানে মেহেদী হাসান মিরাজের যেমন তার পারফরমেন্স, তেমনি দলেরও পারফরমেন্স। আমরা আফগানিস্তানের সাথে হেরেছি, একটু আগে আপনাদের সাথে যে কথাটি বললাম, এবং কয়েকদিন আগে আমরা জিম্বাবুয়ের সাথে একটা অতি লজ্জাজনক সিরিজ খেলেছি, যে সিরিজটিতে আসলে বাংলাদেশ ক্রিকেটের যেই সিলমোহরটা শেষ করার অর্থেই তিনি মেরে দিয়েছেন। এখন বিশেষত হচ্ছে এই বিষয়গুলো ঘটার আসলে কারণ কি, আমি বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। আমরা দেখেছিলাম, আমরা যদি একটু পূর্বে যেতে চাই, আমরা যদি একটু মাশরাফি বিন মুর্তজা থেকে শুরু করতে চাই, কোনো সন্দেহ নেই 2015 বিশ্বকাপের পর থেকেই মাশরাফি বিন মুর্তজা দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং সে সাথে দলকেও তিনি উজ্জীবিত রেখেছিলেন। আমরা যদি তামিম ইকবালের কথা বলি, সেক্ষেত্রে তিনি দুর্দান্ত পারফর্ম করেছিলেন, একই সাথে দলও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এবং বলা চলে যে তামিম ইকবাল তার সেই সময়টাতে প্রাইম টাইম, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বেশি ক্যাপ্টেনের যে জয়টা আসলে তামিম ইকবাল নিয়ে আসছিলেন। আমরা দেখেছিলাম, আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি 2014 থেকে 2020 সাল পর্যন্ত মাশরাফি বিন মুর্তজা মোট 88 ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, যেখানে তার জয়ের হার ছিল 50টি, এবং জয়ের পার্সেন্ট যদি আমরা হিসাব করি, সেখানে ছিল 58.1%। 2019 থেকে 2023 সাল পর্যন্ত তামিম ইকবাল 23 ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন, যেখানে জয়ের হার ছিল 21%, এবং বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বেশি জয়টা আসলে এসেছে তামিম ইকবালের পার্সেন্টেজ হিসাবে যদি আমি করি, তাহলে 60% জয় এসেছে। আমরা নাজমুল হাসান শান্ত দেখেছিলাম 14 ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন, 6টি জয় হয়েছিল। ঠিক কি কারণে নাজমুল হাসান শান্তকে দল থেকে, অর্থাৎ ক্যাপ্টেন্সি থেকে বহিষ্কার করা হলো, সে বিষয়ে কিন্তু এখনো ধোঁয়াশা থেকে যায়। আমরা যদি মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেনের দিকে একটু লক্ষ্য করি, এখন পর্যন্ত 14 ম্যাচ খেলে 10টি জয় হয়েছেন, যেখানে তার জয়ের শতকরা হচ্ছে 41.7%। এখন পরিসংখ্যান থেকে একটি বিষয় তো ঠিকভাবে অবলোকন করা যায়, এক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ তো ফ্লপ, সাথে সবচেয়ে বেশি যে লজ্জার ঘটনাটি ঘটেছে সেটি আফগানিস্তান এবং জিম্বাবুয়ের সাথে সিরিজ হেরে যাওয়া। আসলে আমরা যদি দেশের বাইরে সিরিজ খেলতে যাই, সেক্ষেত্রেই মেহেদী হাসান মিরাজের প্রকৃত পারফরমেন্সটা চলে আসে। এর আগেও বেশ কয়েকবার বলা হয়েছে মেহেদী হাসান মিরাজ দেশের বাইরে ঠিক পারফর্ম করতে পারেন না, স্পিন ট্র্যাক যখন পায় তখন তিনি দুর্দান্ত পারফর্ম করেন, এবং এটা যে ম্যাক্সিমাম টাইম শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, সেটা তো সকলেই আপনারা জানেন। শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের যে কটা গুরুত্বপূর্ণ ম্যাচ, এর বাইরে কিন্তু
কিন্তু মেহেদী হাসান মিরাজ খুব একটা প্রভাব বিস্তার করতে পারেনি। এখন 2027 বিশ্বকাপকে কেন্দ্র করে যদি আপনি চিন্তা ভাবনা করতে চান, তাহলে ডেফিনেটলি মেহেদী হাসান মিরাজের ইস্যুটাকে সামনে নিয়ে এসে এই গুরুত্ব সহকারে বিষয়টা বিবেচনা করতে হবে। কারণ আপনার হাতে বিশ্বকাপের জন্য অন্তত পক্ষে আর 1 বছর সময় আছে। এই সময়টার মধ্যে একটা দলকে তৈরি করতে ক্যাপ্টেনের একটা গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার রাখতেই হয়। সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ কতটুকু প্রভাব রাখতে পারছে সেটাই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং আমরা দেখেছিলাম 2019 বিশ্বকাপে মাশরাফি বিন মুর্তজা যখন পারফর্ম করতে পারে নাই, দল আসলে সেমিফাইনালে যেতে পারে নাই। এবং 2019 বিশ্বকাপে আমাদের ধরা হতো যে আমাদের ক্রিকেটারদের প্রাইম টাইম, এবং এই বিশ্বকাপে আসলে বাংলাদেশ কিছু একটা করবে এই চিন্তা ভাবনা আমরা করেছিলাম। এবং ক্যাপ্টেন তামিম ইকবাল খানও বলেছিলেন যে মাশরাফি যদি তার 80 বা 70% দিতে পারতেন সেই বিশ্বকাপে, তাহলে বাংলাদেশ সেই বিশ্বকাপে আসলে ফাইনাল খেলতে পারতেন, অর্থাৎ সেমিফাইনাল হয়তো খেলতে পারতেন। কিন্তু এই যে একটু আগে বললাম, মেহেদী হাসান মিরাজ আসলে সেই ট্র্যাকেই আছেন। যদি কোনোভাবেই আমরা ক্যাপ্টেন কন্টিনিউ করি, তাহলে দেখা যাচ্ছে যে আমরা 2027 বিশ্বকাপে সে ভোগান্তিতে পড়তে হবে। এবং বাংলাদেশের প্রকৃত চিত্রটা তো আসলে জিম্বাবুয়ে এসে চলে আসছেন। একটু আগে বললাম যে আমরা দেশের বাইরে যে সিরিজগুলো খেলি সেই সিরিজগুলোতে আমরা খুব বেশি ভালো করতে পারি নাই, বিকজ অফ আমাদের ক্যাপ্টেন্সি। আসলে ক্যাপ্টেন্সি লিগেসি থাকলে আপনি কখনোই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টগুলোতে ভালো খেলতে পারবেন না, সাথে ক্যাপ্টেনের পারফর্ম করাটা তো জরুরি। এবং সামনে যেহেতু সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, নামিবিয়ায় খেলা, সেক্ষেত্রে আমার কাছে মেহেদী হাসান মিরাজ আসলে একাদশের জায়গা পাবেন কিনা সেটাই প্রশ্নের জায়গা। যদি সেই জায়গাতে তিনি ক্যাপ্টেন হন, তাহলে দলকে অবশ্যই ভোগাতে হবে। এবং 2027 বিশ্বকাপকে যদি আপনি চিন্তা করেন, তাহলে ওরকম একজন গুরুত্বপূর্ণ ক্যাপ্টেনকে আপনার নিয়ে আসতে হবে। এটা লিটন কুমার দাস বা নাজমুল হাসান শান্ত হতে পারে। তবে আমার ফার্স্ট চয়েস আসলে লিটন কুমার দাস, কারণ আমরা দেখেছি একটা দলকে কিভাবে সুশৃঙ্খলাবদ্ধ করে পারফর্ম টেনে নিয়ে আসতে হয়, এটা লিটন কুমার দাস দেখিয়েছিলেন। আমি আপনাদের গুরুত্বপূর্ণ আরেকটা ইনফরমেশন দিতে চাই। এই যে কিছুদিন আগে যে এশিয়া কাপ হলো, সেই এশিয়া কাপে লিটন কুমার দাস আসলে শেষের 2টা ম্যাচে ছিল না। শেষের 2টা ম্যাচ বাংলাদেশ জিততে জিততে আসলে হেরেছেন। এই প্রভাবগুলো আসলে ক্যাপ্টেন্সির বৈশিষ্ট্য, এবং প্রভাবগুলো আসলে ক্যাপ্টেন একটা দলকে নিয়ে আসতে পারেন, যেটা মেহেদী হাসান মিরাজ করতে পারেন নাই, লাস্ট কিছুদিন থেকে করতে পারেন নাই। এবং ক্যাপ্টেনটা তার উপর যে একটা ইম্প্যাক্ট ফেলছে, প্রভাব বিস্তার করে ফেলছে, এইটা তো আসলে আমরা দেখতেই পাচ্ছি, চক্ষু দৃশ্যমান। আসলে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য আশা করছি। 2027 বিশ্বকাপে আসলে আপনি ক্যাপ্টেন হিসেবে কাকে দেখতে চান? ধন্যবাদ সকলকেই। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমাদের এই ভিডিওগুলো আসলে আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবসময় আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।